সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে প্রান্তিক টেলিভিশনের বিশেষ আয়োজন শৃঙ্খল মুক্তির মহানায়ক তৃতীয় পর্বের অনুষ্ঠান এখন শুরু করছি। আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতিরাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট নিহত সকল শহীদের স্মৃতি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে একজন সম্মানীয় অতিথি নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করে থাকেন, তার সাথে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা থেকে পাঠ, কবিতা আবৃত্তি এবং নিবেদিত গান। আজকেও সেরকমই থাকবে। আমরা শুরুতেই শুনব শেখ মুজিবুর রহমান লিখিত কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে নির্বাচিত অংশ। আমরা জানি যে বঙ্গবন্ধু তার জীবনের একটা বড় অংশ জুড়ে কারাগারে কাটিয়েছেন। যেখান থেকে, যে অংশ থেকে এটি পাঠ করা হবে আজকে, সেটি 1966 সালের পরের ঘটনা। আমরা জানি 1966 সালে 6 দফা ঘোষণার পর বঙ্গবন্ধু মে মাসে গ্রেপ্তার হয়ে যান। তারপরে একটানা 69-এর 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জেলে কাটিয়েছেন। এর মধ্যে কত আনন্দ উৎসব চলে গেছে, সেগুলোতে তিনি বঞ্চিত হয়েছেন তার সন্তানদের থেকে, তার পরিবারের সকলের কাছ থেকে। জন্মদিন পালনের প্রথাটি তখন ছিল না ওইভাবে, তবুও জন্মদিনে শেখ মুজিবুর রহমানকে সবাই নানাভাবে শুভেচ্ছা জানাতেন। 1967 সালের 17 মার্চ কিভাবে কাটিয়েছিলেন বঙ্গবন্ধু, সেটি এখন পাঠ করে শোনাবে অর্চপ্রসাদ। আহ্বান জানাচ্ছি কারাগারের রোজনামচার নির্ধারিত অংশ পাঠ করবার জন্য। আজ আমার 47তম জন্মবার্ষিকী। এই দিনে 1920 সালে পূর্ব বাংলার এক ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করি। আমার জন্মবার্ষিকী আমি কোনোদিন নিজে পালন করি নাই, বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটু উপহার দিয়ে থাকত। এই দিনটিতে আমি চেষ্টা করতাম বাড়িতে থাকতে। খবরের কাগজে দেখলাম ঢাকা সিটি আওয়ামী লীগ আমার জন্মবার্ষিকী পালন করছে। বোধহয় আমি জেলে বন্দি আছি বলেই। আমি একজন মানুষ, আর আমার আবার জন্মদিবস দেখে হাসলাম। মাত্র 14 তারিখে ছেলেমেয়েদের নিয়ে দেখতে এসেছি। আবার এত তাড়াতাড়ি দেখা করার অনুমতি কি দেবে? মন বলছিল যদি আমার ছেলেমেয়েরাও রেনু আসতো ভালো হতো। 15 তারিখেও রেনু এসেছিল জেল গেটে মনির সাথে দেখা করতে। ভোরে ঘুম থেকে উঠে দেখি নুরে আলো আমার কাছে 20 ছেলে থাকে। কয়েকটা ফুল নিয়ে আমার ঘরে এসে উপস্থিত। আমাকে বলল, এই আমার উপহার আপনার জন্মদিন। আমি ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। তারপর বাবু চিত্তরঞ্জন সুতার একটা রক্তগোলাপ এবং বাবু সুধাংশু বিমল দত্ত একটি সাদা গোলাপ এবং দ্বিতীয়ার বন্দি ইমদাদুল্লাহ সাহেব একটা লাল ডালিয়া
আমাকে উপহার দিলেন। আমি থাকি দেওয়ানি ওয়ার্ডে, আর এরা থাকেন পুরানা বিশ্বে। মাঝে মাঝে দেখা হয়, আমি যখন বেড়াই আর তারা যখন হাঁটাচলা করে স্বাস্থ্য রক্ষা করার জন্য। খবরের কাগজ পড়া শেষ করতে 4টা বেজে গেল। ভাবলাম দেখা আসতেও পারে। 26 সেলে থাকে সন্তোষ বাবু, ফরিদপুরে বাড়ি। ইংরেজ আমলে বিপ্লবী দলে ছিল, বহুদিন জেলে ছিল। এবারে মার্শাল ল জারি হওয়ার পরে জেলে এসেছে, 8 বছর হয়ে গেছে। স্বাধীনতা পাওয়ার পরে প্রায় 17 বছর জেল খেটেছে। শুধু আওয়ামী লীগের ক্ষমতার সময় মুক্তি পেয়েছিল। জেল হাসপাতালে প্রায় আসে। আমার সাথে পরিচয় পূর্বে ছিল না, তবে একই জেলে বহু দিন রয়েছে। আমাকে তো জেলে একলাই অনেক দিন থাকতে হয়েছে। আমার কাছে কোনো রাজবন্দীকে দেওয়া হয় না, কারণ ভয় তাদের আমি খারাপ করে ফেলবো, নতুবা আমাকে খারাপ করে ফেলবে। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, 26 সেলে যাবে। দরজা থেকে আমার কাছে বিদায় নিতে চান। আমি একটু এগিয়ে আদাব করলাম। তখন 4:30 বেজে গিয়েছে। বুঝলাম আজ বোধহয় রেনু ও ছেলেমেয়েরা দেখা করার অনুমতি পায় না। 5টাও বেজে গেছে। ঠিক সেই মুহূর্তে জমাদার সাহেব বললেন, চলুন, আপনার বেগম সাহেবা ও ছেলে মেয়েরা এসেছে। তাড়াতাড়ি কাপড় পরে রওনা করলাম জেল গেটের দিকে। ছোট মেয়েটা আর 2.5 বছরের ছেলে রাসেল ফুলের মালা হাতে করে দাঁড়াইয়া আছে। মালাটা নিয়ে রাসেলকে পরাইয়া দিলাম। সে কিছুতেই পড়বে না, আমার গলায় দিয়ে দিল। ওকে নিয়ে আমি ঢুকলাম রুমে। ছেলে মেয়েদের চুমা দিলাম। দেখে সিটি আওয়ামী লীগ একটা বিরাট কেক পাঠাইয়া দিয়েছে। রাসেলকে দিয়েই কাটালাম, আমিও হাত দিলাম। জেল গেটে সকলকে কিছু কিছু দেওয়া হলো। কিছুটা আমার ভাগ্নে মনিকে পাঠাতে বলে দিলাম জেল গেট থেকে। ওর সাথে তো আমার দেখা হবে না এক জেলে থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন 1967 সালের 7ই মার্চটি বঙ্গবন্ধুর কেমন কেটেছিল। তার নিজের বয়ানে এটি উচ্চারণ করে শোনালেন অর্চপ্রসাদ। মুজিবের রাজনীতি আর রাজনীতির মুজিব মিলেমিশে একাকার। মানুষটির জীবনটাই শুরু হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্র জীবনেই শুরু করেন রাজনীতির পাঠ, তারপর একের পর এক নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেন রাজনীতিকে সঙ্গী করে। তার রাজনৈতিক দর্শনটি কেমন ছিল? লড়াইয়ের যে দর্শন তিনি পাকিস্তান সৃষ্টির পরই শুরু করেছিলেন, তার একটি চূড়ান্ত ফল আমরা পেয়েছিলাম আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে একটি মুক্ত স্বদেশ অর্জনে। আমরা একটু বঙ্গবন্ধুর এই রাজনৈতিক দর্শন নিয়ে শুনতে চাই জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর কাছ থেকে। জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু আমাদেরকে শোনাবেন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের কথা। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলছেন, তিনি একজন বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক,
বাঙালি জাতিসত্তার অধিকর্তা, হলে বাংলাদেশটা জন্ম হতো না। আজকে তার 45তম শাহাদাত বার্ষিকীতে সর্বপ্রথমে আমি শোক সন্ত বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকে হত্যা করা হয়েছে, বিশ্বের ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকাণ্ড, নারী শিশু কেউ রেহাই পায়নি, তাদের আত্মার মাঝে প্রার্থনা করছি। বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন যদি বলেন, পাকিস্তান সময় থেকে তার রাজনীতি শুরু হয়েছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা দেশ পেয়েছিলাম, সে আন্দোলন তিনি করেছিলেন। পাকিস্তান নামে একটি রাষ্ট্র পেয়েছিলাম। তার পরবর্তীতে আমরা হলাম পূর্ব পাকিস্তান, আর একটি হলো পূর্ব বাংলার মানুষ হলাম পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তান। তারা নিজেদেরকে পাকিস্তান থাকতো। সর্বপ্রথমে বঙ্গবন্ধু, আমি একটি কথা বলতে চাই, রাজনৈতিক বিচক্ষণ হিমার যখন যেখানে যেটা প্রয়োগ করা দরকার, যত সময় যে সময় যেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতির উদ্দেশ্যে বলা দরকার, সেটি তিনি প্রয়োগ করতে পেরেছিলেন বলেই তিনি আমাদের মহান নেতা এবং জাতির পিতা হতে পেরেছিলেন। 1947 সালে প্রথমে তার মোহভঙ্গ হয়। আমরা দেখতে পাই 1947 সালেই পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় বাংলার কোনো অস্তিত্ব ছিল না। এখানে দেখা যায় আন্তর্জাতিক পরিবহনের যে সমস্ত পরিবহন ব্যবহৃত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ ইংরেজিতে লেখা, নিচে উর্দু হরফে লেখা। ইস্ট পাকিস্তান পোস্ট অফিস, উপরে ইংরেজি, নিচে বাংলা। বাংলার অস্তিত্ব নাই, উর্দু হরফে লেখা। ইস্ট পাকিস্তান রেলওয়ে, ইপিআর সংক্ষেপে, তার নিচ দিয়ে লেখা ছিল উর্দু হরফে লেখা। তখনই বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন যে আমাদের জাতিকে শিক্ষা, সংস্কৃতি, আমাদের কবি সাহিত্য থেকে শুরু করে তাদের যে আর্চি, তাদের যে প্রার্থনা, বিশ্বকবি থেকে শুরু করে বিদ্রোহী কবি, সাহিত্য সম্রাট, সাহিত্য ব্যক্তিবর্গের বাংলার দরিদ্র মানুষকে নিয়ে তারা স্বপ্ন দেখতেন। সে স্বপ্নকে চিরতর ভঙ্গ করে দেওয়ার জন্য এ দেশকে পদরত করে রাখবার একটা পরিকল্পনা নিয়েছিলেন। সে কারণেই এই মৌভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এতই দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন যে তিনি চিন্তা করলেন এদেশের সাধারণ মানুষের সন্তান, গরিব মানুষের সন্তান যারা লেখাপড়া করে, তাদেরকে একটি রাজনীতির সাথে সম্পর্কিত হতে হবে। শোষণ বঞ্চনার হাত থেকে আমাদেরকে যে একটি পরিবেশ বানাতে চায়, তার হাত থেকে রক্ষা করতে হলে এদেশের ছাত্র সমাজকে একদিন কাজে লাগবে। সে চিন্তা করেই উনি 1948 সালের 4 জানুয়ারিতে একটি ছাত্র সংগঠন খুলেছিলেন, যে ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। তার উদ্দেশ্য একটাই ছিল, ছাত্র সমাজের মধ্যে দিয়ে দেশ জাতির বিবেককে জাগ্রত করবেন, এবং তাই করেছিলেন। আপনারা তার যে চিন্তা চেতনা ছিল এদেশের তার দরিদ্র মানুষকে, এদেশের বঞ্চিত মানুষগুলোকে, এদেশের সকল স্তরের মানুষকে তার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে নিতে হবে। এমনি এক মুহূর্তে 1948 সালে আপনারা লক্ষ্য করেছেন যে এই যে ভাষার উপরে আমি একটু বললাম যে উপলব্ধি হয়েছিল, ভাষার উপরে তারা প্রথমে আঘাত করলেন 1948 সালে 24শে মার্চ। তার জন্য হবে ছাত্র সমাবর্তন অনুষ্ঠানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা। সেই সময় ছাত্র সমাজ গড়ে উঠেছিল। বঙ্গবন্ধু তখন জেলখানায় অনশন করছিলেন। ভাষা সৈনিক আব্দুল মজিদ সহ অনেকেই নৌ বলে চিৎকার করে সেদিন তারা প্রতিবাদ জানিয়েছিলেন, এবং তার কয়েকদিন পরেই তারা ভাষা আন্দোলন কমিটি করেছিলেন। আর বঙ্গবন্ধু কাজী শেখ মুজিবুর রহমান তখনও তিনি জেলখানায় অনশন করছিলেন, এবং সেইখানে আন্দোলন হয়। আমরা ভাষাকে চাই, আমাদের সংস্কৃতিকে চাই, আমাদের কবি গান, জারি গান, সারি গান, আমাদের যাত্রা পালা থেকে শুরু করে সবকিছুকে স্তব্ধ করে দিতে চায়। আমাদের সন্তানকে শিক্ষিত না করে অশিক্ষিত করে রাখতে চায়, উর্দু চাপিয়ে দিয়ে আমাদেরকে নিরক্ষর জাতিতে রূপান্তরিত করতে চায়। তাই ভাষা আন্দোলন সকল ছাত্র সমাজ গড়ে উঠল, এবং এই ভাষা আন্দোলনকে দমাবার জন্য 144 ধারা জারি করেছিল পাকিস্তান সরকার। সেই 44 ধারার বিরুদ্ধে
এদেশের ছাত্র সমাজ আন্দোলন করেছিল। আন্দোলন করে তারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল। এবং এই বাংলা ভাষা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাঙালি জাতি আরো আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় চেতনা উপলব্ধি করে। এবং আজকে সারা বিশ্বে দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা কোনো জাতি, পৃথিবীর কোনো এমন জাতি পাবেন না যে জাতি ভাষার জন্য রক্ত দিতে হচ্ছে। এমন একটি জাতি আমরা, আমাদের ভাষার জন্য লড়াই করতে হয়েছে, ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। ভাষার জন্য রক্ত দিয়ে আমরা আজকে গর্বিত জাতি হিসেবে সারা বিশ্বে পরিণত হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে সারা বিশ্ব পালন করে সব জাতির ভাষা উজ্জীবিত করবার জন্য। তার পরবর্তীতে একটা 54 নির্বাচন যুক্ত ফ্রন্টের, এই যুক্ত ফ্রন্টের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে পূর্ব বাংলার মুসলিম লীগ ছাড়া সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করি। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন পাকিস্তানের শাসক গোষ্ঠীর গাত্র দেওয়া হয়ে যায় এবং সবসময় ষড়যন্ত্র করতে থাকে কি করে এই বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত ফ্রন্টকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামানো যায়। এবং আমাদের যে যুক্ত ফ্রন্টের অঙ্গীকার ছিল বাংলার কৃষক শ্রমিক মেহনত মানুষকে, এবং তারা যে 21 দফা দিয়েছিল বাংলাদেশের সকল স্তরের মানুষকে, এবং বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমূহকে এগিয়ে নেবার জন্য সে পথ মুক্ত করবার জন্য তারা ষড়যন্ত্র করে, একটার পর একটা ষড়যন্ত্র করতে থাকে। তারপরে 47 সালে যে 57 সালে যে একটা আমাদের সংবিধান রচনার কথা ছিল সেটাকে তারা বন্ধ করে 58 সালে আইয়ুব খান আসে 58 সালে মার্শালের মধ্যেও এদেশের মানুষ আন্দোলন করে, মার্শালকে বিরোধিতা করে। আপনারা জানেন এদেশের মানুষ এই আন্দোলনের কারণেই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং রাজনীতিবিদরা যারা একত্রিত হয়ে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, একমাত্র মুসলিম লীগ, জামাত ইসলাম ছাড়া সকল রাজনৈতিক দল দেশের তারা একত্রিত আন্দোলন করেছিল ওই দানব সরকারের বিরুদ্ধে, আইয়ুব সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন 62 সালে শিক্ষা কমিশন হামিদুর রহমান সাহেবের যে শিক্ষা কমিশন দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ আন্দোলন করেছে, বুকে রক্ত দিয়েছে এবং তার বিরোধিতা করেছে। আর একটা কথা আপনার বলি, আমাদের এত অবহেলিত করা হয়েছিল 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়। পাক ভারত যুদ্ধের সময় আমরা কি দেখলাম, সম্পূর্ণ পূর্ব পাকিস্তান অরক্ষিত থেকে গেল। যুদ্ধ হলো পশ্চিম পাকিস্তানে, জীবন ধরে আমাদের বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমাদের পূর্ব পাকিস্তানের সমস্ত আমাদের বর্ডার সমূহ উন্মুক্ত থেকে গেল। যদি ভারত ইচ্ছা করতো তাহলে পূর্ব পাকিস্তানকে গ্রাস করে ফেলতে পারতো। আমাদের সে সময় আরো চেতনা উদ্বোধন হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে জানালেন, আসুন দেখুন আপনারা আমাদেরকে কিভাবে অসহায় অবস্থা রাখা হয়েছে, আমাদের পূর্ব বাংলার মানুষকে নিগৃহীত করা হয়েছে। তাই তিনি উপলব্ধি করলেন, বাঙালিকে নিয়ে একটি চিন্তা ভাবনা করলেন। উনি 1965 সালের পরে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে নতুন ভাবে এসে 6 দফা বাংলাদেশের কাছে উপস্থাপন করেছিলেন। এই 6 দফার মধ্য দিয়ে জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। এই 6 দফার মধ্য দিয়ে তিনি জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। 6 দফার একটি কথা আমি এখানে পরিষ্কার করে বলতে চাই। এই 6 দফার মধ্যে কি ছিল? স্বার্থ শাসনের অধিকার ছিল। 6 দফার মধ্যে কি ছিল? বৈদেশিক পররাষ্ট্র নীতিতে অধিকার ছিল। এই 6 দফার মধ্যে কি ছিল? আমাদের দেশে যে বৈষম্যমূলক আচরণ ছিল সেই বৈষম্যমূলক আচরণ নিরসনের পন্থা ছিল, মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল। এই 6 দফার মধ্যে উল্লেখ ছিল আমাদের যে বৈষম্য, যে এই দেশের 24 জন এখানে পূর্ব পাকিস্তানিতে সচিব ছিলেন, একটি পাকিস্তানের সচিব ছিল, একটি পূর্ব পাকিস্তানের ছিল না। সেনাবাহিনীতে যদি দিকে তাকাই, সেনাবাহিনীতে আমাদের কর্নেলের উপরে কোনো অফিসার ছিল না, শত শত সেনাবাহিনী তাদের হাজার হাজার কর্মকর্তা তাদের ছিল। আমাদের কিন্তু কোনো সেনাবাহিনী কর্মকর্তা কর্নেলের উপরে ছিল না। পুলিশ, ইপিআর, জেলা প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই তাদের রাজত্ব ছিল। আমরা ছিলাম নিগৃহীত, আমরা ছিলাম উপেক্ষিত। সেই উপেক্ষিত জাতিকে 6 দফার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি গ্রহণ করেছে। তার আন্দোলনের মধ্যে দিয়ে জাতি একত্রিত হয়েছিলেন এবং এই 6 দফার মধ্যে দিয়ে বাঙালি জাতি তাদের অর্থনৈতিক অধিকার, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে এদেশের সরকারি চাকরিজীবী, এদেশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অর্থনৈতিক মুক্তির স্বাদ খুঁজে পেয়েছিল একটি শব্দের মধ্যে দিয়ে, আরো ভাবে জয় বাংলা। এই জয় বাংলা শব্দের মধ্যে দিয়ে
হারুন বাবলু, আমরা আবার আপনার কাছে ফিরে আসব আলোচনার বাকি অংশ নিয়ে। এখন আমরা চলে যাব বঙ্গবন্ধুকে নিবেদিত একটি কবিতা শোনার জন্য। বিশিষ্ট আবৃত্তিকার গৌতম আশিস গুহ সরকারের কাছে। বঙ্গবন্ধু উঠে এসেছিলেন মধুমতির পাড় থেকে, মধুমতির তীর ঘেঁষা টুঙ্গিপাড়া থেকে। তিনি রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্ব দেওয়ার পরে আমরা একটা মুক্ত স্বদেশ যেমন পেয়েছিলাম, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন স্বাধীনতা পরবর্তীকালে। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতক দল তার স্বপ্নকে পূর্ণ করতে না দিয়ে হত্যা করলো আমাদের জাতির জনককে। সেই হত্যাকাণ্ডের কিছুটা ছায়াচিত্র পাবেন কবি অসীম সাহার একটি কবিতায়, তার নিজস্ব গন্তব্যে। সেই গন্তব্যে বলার চেষ্টা হয়েছে যে নগর তাকে স্থান দেয়নি, তিনি আশ্রয় নিয়েছেন সেই মধুমতির কোলেই। আবৃত্তিকার গৌতম আশিস গুহ সরকার। কবি অসীম সাহার কবিতা তার নিজস্ব গন্তব্যে। খুব ধীরে ধীরে তিনি সিঁড়ির প্রান্তে এসে দাঁড়ালেন। মুয়াজ্জিনের কণ্ঠে তখনও প্রতিধ্বনিত হয়নি বন্দনা গান। নিদ্রামগ্ন কাকেরা জেগে উঠে উন্মাতাল করে তোলেনি আকাশকে। শিশির ভেজা ঘাসগুলো সূর্যের আলোর প্রত্যাশায় আড়মোড়া ভেঙে জেগে উঠবার আয়োজন করেনি তখন। এ সময় আকাশের পর্দা ফাটিয়ে ভয়াবহ বেগে গর্জন করে উঠল পৃথিবী। আর্তনাদ আর কোলাহল জড়াজড়ি করে এমন প্রবল হয়ে উঠল যে তিনি আর ভিতরে স্থির থাকতে পারলেন না। রাত্রির পোশাকেই ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ির প্রান্তে এসে দাঁড়ালেন। হাতে তখনও তার প্রিয় পাইপ, চোখের চশমায় প্রতিফলিত বিস্ময়কর আলো। হাওয়ার ভেতরে তার বজ্রকণ্ঠ আছড়ে পড়ল, কে? তখন জলপাই রঙের পোশাকে আবৃত বিপথগামী সৈনিকেরা অস্ত্র হাতে করে উঠল, ওই তো হত্যা করো ওকে। একটি পাতা বৃক্ষ থেকে উড়ে এসে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে উপর হয়ে পড়ে রইল তার পায়ের কাছে। এক ঝলক বাতাস এসে তার চুলের ওপর আছড়ে পড়ল। তিনি হাত দিয়ে তা পেছনে সরিয়ে দিয়ে বজ্র গম্ভীর স্বরে বলে উঠলেন, কি চাই তোদের? সঙ্গে 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 একটি স্বয়ংক্রিয় অস্ত্র গর্জন করে উঠল। রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহে তিনি লুটিয়ে পড়লেন সিঁড়ির উপরে। নিথর দেহের ভারে তার চোখের সামনে ভেসে উঠল সেই ছোট্ট নদী, যার উত্তাল জলে লাফিয়ে পড়া ছোট্ট কিশোরের আনন্দিত অনুভবে একদিন হেসে উঠেছিল দুপাড়ের মাটি। আজ তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে অবশ হয়ে এলো দেহ। অবশেষে যেই নগরীতে তার জীবন বয়ে গেছে বিদ্যুতের বেগে, সেই প্রিয়তম নগরী
তাকে বিদায় জানালো চিরকালের জন্যে। কিন্তু যেই নদীতে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত কিশোর জানিয়ে দিয়েছিল স্রোতস্বিনীকে সে বয়ে যাবে পৃথিবীর সর্বশেষ সীমান্ত অবধি, সেই মধুমতি কেঁদে কেঁদে আকুল হলো। কেবল সেই তাকে পরম আদরে টেনে নিল তার বুকে। একা একা ভেসে যেতে লাগলো তার জন্মভূমির দিকে। আর মধুমতির দুই তীর কান্নায় ভাসিয়ে দিয়ে মৃত্যু তাকে পৌঁছে দিল তার নিজস্ব গন্তব্যে। আহ, আমরা যারা শুনছিলাম বিহরিত হয়ে উঠলাম গৌতমাশিস গুহ সরকারের আবৃত্তি শুনে, অসীম সাহার তার নিজস্ব গন্তব্যে কবিতার। বঙ্গবন্ধুর যে আলোচনা শুনছিলাম আজকের সম্মানীয় অতিথি জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর কাছ থেকে, আমরা সেই জায়গাটায় ৬৬ ৬ দফা আন্দোলন এবং ৬৭ 11 দফাকে মিলে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, সেই পর্যায় থেকে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং তার পরের বঙ্গবন্ধুর সময়টা কি রাজনৈতিক দর্শন নিয়ে বঙ্গবন্ধু অগ্রসর হয়েছিলেন সেটি যদি একটু বলেন আমাদের আজকের সম্মানীয় অতিথি, আমি তাকে আমি জানাচ্ছি সেটি। আমি যেটা বলছিলাম যে চৌদ্দ সালের অধিকারগুলো ব্যর্থ করে দেয়। ৬৫ যখন অরক্ষিত থাকে ৬৬ সালে তিনি ৬ দফা দেয় জাতিকে, এবং সেটা সমগ্র দেশবাসী সেটা গ্রহণ করে। একটা জিনিস আরেকটা আছে, তার রাজনৈতিক দর্শন আমরা যদি বলি, এই আওয়ামী লীগ ছিল মুসলিম আওয়ামী লীগ। মুসলিম আওয়ামী লীগ ছিল মুসলিম শব্দকে বাদ দিয়ে একটি ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে পরিণত করেছিলেন তিনি তার সুচারু চিন্তা করে। এবং তিনি ৬ দফাকে জাতির একটি দলিল উপস্থাপন করেছিলেন, এবং জাতি এদেশের মানুষ, এদেশের সমস্ত স্তরের মানুষ এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছিলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসেবে গ্রহণ করেছিলেন। এর পথ ধরে ৬ দফা আন্দোলনের পথ ধরেই ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান, ৬৭ থেকে শুরু ১৯৭০ সালের গণ অভ্যুত্থান। সেখানে ৬ দফা ১১ দফা সম্মিলিত ছাত্রদের ১১ দফা সম্মিলিত সকল ছাত্র সংগঠন মিলে এই আন্দোলন আরো বিদ্যমান। সেই চরম আকার ধারণ করে ১৯৭০-এ বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় নিয়ে যাওয়া হয়। এটা ষড়যন্ত্র এখন আমরা বললে এটা বাস্তবে, এটা বাস্তবতা এটাই ছিল যে হ্যাঁ, বঙ্গবন্ধু বাংলাদেশ নামে একটি দেশ স্বপ্ন দেখেছিলেন, যেটা কবি সাহিত্যিকদের যে চাওয়া পাওয়া ছিল, এদেশের বিভিন্ন ব্যক্তিদের চাওয়া পাওয়াটাকে তার অন্তরে আশ্বস্ত করেছিলেন রাজনৈতিকভাবে, এবং বই প্রকাশ ছিল সমগ্র জাতিকে এক করে বৈষম্যের মধ্যে দিয়ে। আমরা ৬ দফার মধ্যে বিশাল যে বৈষম্যটা, সেই বৈষম্যটা জাতির চোখের সামনে দেখতে পেয়েছিল বলে জাতি গ্রহণ করেছিল। এই বৈষম্যের মধ্যে দিয়ে জাতি দেখেছিল যে হ্যাঁ, আমরা উপকৃত, এদের ছাত্র উপকৃত, এদের শিক্ষিত ছাত্ররা উপকৃত, এদেশে মানুষ বলতে গুটি কয়েক মানুষকে কয়েকটি চাকরিজীবীতে দেওয়া হয়েছিল। সে কারণে সকল শ্রেণী মানুষ ৬ দফাকে গ্রহণ করেন, এবং এদের ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে এটা গ্রহণ করেন। গ্রহণ করে এই পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি হয়। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বের চরম পর্যায়ে গিয়েছিলেন। সেখানে একটি কথা ছিল, ভোট আদায় করার একটা পরিকল্পনা ছিল জাতির কাছ থেকে বা পাকিস্তান নামক রাষ্ট্রের কাছ থেকে। আমরা ভোটে যাব এবং ভোটের মাধ্যমে প্রমাণ করব আমরা যাতে বাংলায় বা এই বাঙালি কাকে চায়। আপনারা জানেন অনেকে কিন্তু সে সময় আমরা যখন কোনো অভ্যুত্থান কোনো আন্দোলন করি, এদেশের মানুষ পথে ঘাটে মাঠে, এখানে মাইক ছিল না, চোঙ্গা ফুকিয়েছেন, চোঙ্গা ফুকিয়ে মানুষকে বলেছেন জনসভার কথা। সেই জনসভায় হাজার হাজার মানুষ হয়েছিল, এবং সেই জনসভায় মূল বক্তব্য ছিল ৬ দফা, এবং ৬ দফার মধ্যে একটি শব্দ ছিল জয় বাংলা। এই জয় বাংলার মধ্যে দিয়ে মানুষ কিন্তু বা এটা কিন্তু এই জয় বাংলার মধ্যে মানুষ তার হৃদয়
সাথে মিলিয়ে নিয়েছিল এবং এই জয় বাংলার মধ্যেই বাঙালি জাতি তার অর্থনৈতিক মুক্তির স্বাদ এবং তার সাংস্কৃতিক মুক্তির স্বাদ সব স্বাদ এর মধ্যে পেয়েছিল। সে কারণে 69 গণদুর্বার আন্দোলনের পর আপনারা জানেন 70 সালের নির্বাচন আমরা নির্বাচনের দিকে ধাবিত হল। আমাদের শ্রদ্ধেয় নেতা মৌলানা ভাসানী সাহেব নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তিনি নির্বাচনে বাইরে গিয়ে অবস্থান করেছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন আমরা নির্বাচন করব, নির্বাচন করে জানবো আমাদেরকে জনগণ চায় না তাদেরকে জনগণ চায়, মুসলিম লীগকে মানুষ চায় না বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ চায়, না এই জয় বাংলার স্লোগানের মধ্যে দিয়ে বাঙালি জাতির অস্তিত্বকে মানুষ চায়, বাঙালির অস্তিত্বকে আমরা বিকশিত করতে চাই, বাঙালির সংস্কৃতিকে বিকশিত করতে চাই, কোনটা মানুষ চায় সেদিকে আমরা ধাবিত হবো। 70 নির্বাচনের আগে জানেন এখানে প্রায় করে জড় হয়েছিল, 6 লক্ষ মানুষ নিহত হয়েছিল। পাকিস্তান নামক ওই রাষ্ট্রের দানব সরকাররা কেউ কোনোদিন দেখতে আসে না, হাজার হাজার লাশ পানিতে ভাসছে, শকুন খাচ্ছে। এই ছবিগুলি বিশ্ব প্রেক্ষাপটে একটি ভেসে আসে। বঙ্গবন্ধু জাতিকে জানালেন যে পাকিস্তানের দানবরা দেখো আমার 6 লক্ষ লোক মারা গেল, আমার মানুষদের কাপড় দাপন দেওয়ার মতো ক্ষমতা রাখলো নাই, কেউ গেল না, দুর্গম এলাকায় দেখতে গেল না, এদেরকে পচা গলিত লাশ সমুদ্রে ভেসে গেল। জাতি আরো বিবেকে বাধ্য আরো পর্যন্ত এবং 70 সালের নির্বাচন এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগের জাতি বাঙালি জাতি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বন্ধু জয়লাভ করার পর আমরা কি দেখতে পাই, ওই পাকিস্তানের আইয়ুব খান এখান থেকে বিদায় নিয়ে ইয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ইয়া খান আমাদের পার্লামেন্টের অধিবেশন ছিল 1 মার্চ, সেটি বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের মানুষ পরিচিত ছাত্র সমাজ সকল স্তরে এবং বঙ্গবন্ধু এদেশে আপনারা জানেন 2রা মার্চ পল্টনে ছাত্র সমাবেশ হয়, সেই ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা উত্তোলিত খচিত হয়, বাংলাদেশের পতাকা উত্তোলন হয় এবং এটি একটি সম্মিলিত ভাব আমরাও করেছি গাইবান্ধায়। যখন পাকিস্তান 23 মার্চ যখন পাকিস্তান দিবস ছিল, সেই দিবসে আমরা মানচিত্র খচিত পতাকা গাইবান্ধায় দেশে মার্চ উত্তোলন করেছিলাম। আর 7ই মার্চের পর 1 মার্চ সারা দেশে এই পতাকা উত্তোলিত হয়েছিল। এর আরেকটি কারণ ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা বাংলা নিয়ে, বাংলার রাজনীতি নিয়ে, বাংলার স্বাধীনতার কথা বলছি, স্বাধিকারের কথা বলছি, অর্থনৈতিক অধিকারের কথা বলছি, স্বায়ত্ত শাসনের কথা বলছি। আমরা কিন্তু ধীরে ধীরে স্বাধীনতার দিকে চলে যাচ্ছি। একটার পরে একটা প্রতারণা পাকিস্তান সরকার আমাদের সাথে করছে বলে আমরা কিন্তু 7ই মার্চ জাতির উদ্দেশ্যে গণবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কার করে দিলেন। উনি মানুষকে হৃদয় ভরা ডাক দিলেন। তার ভাইয়েরা আমার শব্দের মধ্যে দিয়ে বাঙালির সর্বস্তরের মানুষের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। এই শব্দগুলোর মধ্যে দিয়ে, শব্দ চয়নের মধ্যে দিয়ে জাতিকে বাংলাদেশের বর্তমান অবস্থা, পূর্ব বাংলার অবস্থা এবং পাকিস্তানের রাজনীতির অবস্থা তিনি বর্ণনা করেন এবং একটার পর একটা সমস্ত ঘটনা তিনি তুলে ধরেন। আপনারা জানেন আমাদের রাজনৈতিক প্রত্যাশ সম্পন্ন ব্যক্তি উনি ছিলেন বোধহয়। আমাদের সকল দিক নির্দেশনা 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে কিন্তু তিনি দিয়ে গেছেন এবং তিনি বলেছিলেন আমি যদি হুকুম দিলাম। কারণ এই কথাটা কেন বলেছিলেন, যাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাকে হত্যার ষড়যন্ত্র করে হচ্ছে, সবকিছু তিনি জানতেন। তারপরেও তিনি অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত ধীর স্থির ছিলেন এবং কঠোর ছিলেন তার রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি। যেখান থেকে অবিচল তিনি হননি, তিনি সেই পথে যাত্রা করছিলেন এবং তার বক্তৃতার মধ্যে দিয়ে আপনারা দেখেছেন, তখন যারা আমরা দেখেছি যে পাকিস্তানের হেলিকপ্টার পর্যন্ত ওই রেসকোর্স ময়দানের উপর দিয়ে পরিভ্রমণ করা হচ্ছিল। তারপরেও উনি সুন্দর সুন্দর কথা বলে জাতিকে উজ্জীবিত বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি এক্ষেত্রে বলতে চাই, আমি বলেছি 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, এই কথা আমি বলতে চাই। পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা কি দেখেছি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো। আর বঙ্গবন্ধু কি বলেছেন, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেবে, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের নিরস্ত্র মানুষ, সশস্ত্র মানুষের রূপ ধারণ করতে সময় লাগে নাই। তারা নিজেরাই আত্মত্যাগ করেছেন, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছেন। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে
মেতে উঠেছেন এবং পাকিস্তান একটার পর একটা আলোচনার নামে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে পূর্ব পাকিস্তানে অবতরণ করছেন এবং তারা এখানে আলোচনার নামে বঙ্গবন্ধুর সঙ্গে প্রতারণা করছেন এবং 25শে মার্চ কালো রাত্রিতে তারা এখানে গণহত্যা করবে। প্রথমে আক্রমণ চালানো কোথায়? রাজারবাগ পুলিশ বাহিনী। এই ঘুমন্ত পুলিশ বাহিনীর উপরে আক্রমণ চালানো পাকিস্তানি সেনা শাসকরা। ওই পুলিশ বাহিনী প্রথম তারা প্রতিরোধ করে তুললো, সারা রাত্রি ধরে তারা লড়াই সংগ্রাম করলো পলাশী ব্যারাকে, ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকা শহরে সর্বত্র তারা মানুষকে হত্যা সাধন করলো এবং ওই 25শে মার্চে বিডিআরের ওয়ারেন্ট সেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন রাত্রি 12টা 5 মিনিটে। তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিলেন এবং এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতি উজ্জীবিত হলো এবং সকল নেতাকে তিনি বললেন, তোমরা যে যেখানে আছো যাও এবং প্রতিরোধ করে তোলো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি পাকিস্তানের প্রধান, এখন আমাকে তারা কোথায় নিয়ে যাবে আমি সেটা দেখবো। উনি বাড়িতে ছিলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা তিনি নন, তিনি জাতীয় নেতা ছিলেন, তাই তিনি বাড়িতেই ছিলেন বিধায় তাকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। অনেকে মনে করেছিলেন বাড়ি থেকে বেরোলে তাকে গুলি করা, হত্যা করা হবে এবং সারা বিশ্ব জানবে বঙ্গবন্ধু পালিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি তার বাড়িতে থেকে প্রমাণ করে দিয়েছেন বাঙালি জাতির সঙ্গে পাকিস্তান যে রাষ্ট্র প্রতারণা করছে সেই প্রতারণার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং যথোপযুক্ত বক্তব্য দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়ে তিনি প্রেরণ করেছেন। তার বাসাতে তিনি অবস্থান করেছেন, সেখান থেকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছেন পাকিস্তান কারাগারে। তার কারাগারের সামনেই তার বহু চেষ্টা করা হয়েছে তাকে পাকিস্তানের নামক রাষ্ট্রের সঙ্গে কনফ্রন্টেশন করে তাকে কবর করা হয়েছে, তাকে ওখানে সমাহিত করা হবে। তখন তিনি বলতেন সিপাহীরা, স্যার আপনাকে তো হত্যা করা হবে। ভালো কথা, আমি মুসলমান, আমি বাঙালি, একবারই মানুষ মরে পৃথিবীতে, জন্ম নেয় একবার, মৃত্যু নেয় একবার। আমি বাঙালি, আমি মুসলমান, আমি একবারই আমার মৃত্যু হবে, দ্বিতীয়বার মৃত্যু হবে না। মৃত্যু যদি আমার হয়, তোমরা আমার লাশটাকে আমার দেশের বাকি বাঙালির কাছে পৌঁছে দিবে। তাই আমি যেটা বলতে চাই, 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। আপনারা জানেন হিথ্রো বিমানবন্দরে যিনি যখন এসেছিলেন চলার পথে, সেখানে এডওয়ার্ড হিথ ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি সমস্ত প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানান। এটি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক লেখালেখি হয়। তিনি বলেছিলেন, আমি এমন এক ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম যে ব্যক্তিকে আমি না দেখতাম, যে ব্যক্তিকে যদি আমি না দেখি আমার জীবনটা অপূর্ণ থেকে যেত। একটা স্বাধীনতাকামী মানুষ একটা নিরস্ত্র মানুষগুলোকে সশস্ত্র মানুষে রূপান্তরিত করেছিলেন কিভাবে, এই মন্ত্রবুদ্ধ উজ্জীবিত করেছিলেন কিভাবে, রণতন্ত্র দিয়েছিলেন কিভাবে, সেই মানুষটিকে আমি দেখতে গিয়েছিলাম। এটি কোনো অন্যায় আমি করি নাই, এটি কোনো প্রোটোকল ভঙ্গ করে নাই, আমি একজন নাগরিক হিসাবে তাকে দেখতে গিয়েছিলাম। 10ই জানুয়ারি ভারতে তিনি অবস্থান করেন। সেখানে কি হচ্ছিল আমি বলি, সেখানে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী সকলেই বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখছিলেন, প্রথমে হিন্দিতে, তারপরে তারাই বলেন বাংলায় বলেন। আপনার বক্তব্য রেখে তিনি কিন্তু সেখানে তার ফাঁকেই ইন্দিরা গান্ধীকে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলেছিলেন যে আমার দেশ স্বাধীন হয়েছে আজ, আপনার দেশের সেনাবাহিনী আমার দেশের অভ্যন্তরে আছে, আপনার কবে ফিরিয়ে আসবে। উনি বলেছিলেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর উনি বলেছিলেন উইদিন মার্চ হলে আমার ভালো হয়, আমার 17 মাস 14 দিন এর মধ্যে থেকে ফিরে আসে। ইন্দিরা গান্ধী তার কথা রেখেছিলেন। তারপরে বাংলাদেশকে তিনি পরিপূর্ণ একটা দুর্যোগগ্রস্ত দেশকে তিনি ধ্বংসপ্রাপ্ত স্তূপ থেকে তুলে এনে অর্থনৈতিক সমৃদ্ধ পথে এগিয়ে নিয়েছিলেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি হাত দেন। বাংলাদেশের উনি বিপ্লবের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের কৃষক কৃষি সমৃদ্ধ হলে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ লাভ করবো। তিনি সেই জন্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে শুরু করে তুলা গবেষণা কেন্দ্র, রেশম গবেষণা কেন্দ্র, উনি কিন্তু গবেষণা কেন্দ্র খুলে দিয়েছিলেন। উনি সেনাবাহিনীর একাডেমিক করে দিয়েছিলেন। উনি ওই এতই দূরদৃষ্টি সম্পন্ন যে বাংলাদেশের আগামীতে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে উনি
সমুদ্র সীমার দরখাস্ত জাতিসংঘ দিয়ে রেখেছিলেন। উনি ইন্দিরা মোদী চুক্তি করেছিলেন যে 74 সালে সে চুক্তি ছিল যে বাংলাদেশের যে সমস্ত আমার ছিটমহল, এই ছিটমহল সমূহকে বিনিময় করবার চুক্তি করে রেখেছিলেন। উনি সমুদ্র সীমা চুক্তি করেছিলেন। উনি 73 সালে প্রিয় শ্রোতা দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হয়তো আমাদের আজকের সম্মানীয় অতিথি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর প্রশংসা শুনতে পারলাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ জানাই আজকের সম্মানীয় অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুকে। আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার খোকা। টুঙ্গিপাড়ার খোকা থেকে মুজিবর, সেখান থেকে শেখ মুজিব, সেখান থেকে বঙ্গবন্ধু হয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই রূপান্তরের গল্প নিয়ে আমাদের এখনকার পরিবেশনা একটি সঙ্গীত। আমাদের গাইবান্ধার খ্যাতিমান একজন গীতিকার অমিতাভ দাস হিমুন, তার অনেকগুলো গান খ্যাতি অর্জন করেছে, তার মধ্যে এটি একটি। তার লেখাই গান, সুর করেছেন আর এক প্রতিভাবান শিল্পী রিপন চৌধুরী, আর গানটি গেয়ে শোনাবেন আমাদের খুবই প্রিয় একজন শিল্পী, যার খ্যাতি বিভিন্ন জায়গায় রয়েছে, সেই নিগার নাইম তমা। নিগার নাইম তমা আমাদের সাথে যুক্ত হয়েছেন জেলা শিল্পকলা একাডেমির মঞ্চ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি নিগার নাইম তমা বিখ্যাত গানটি গাইবার জন্য। প্রথমেই সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আজকে আমরা আমাদের আমাদের কি বলবো, আমাদের জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালন করছি এবং সেই সাথে সকল শহীদদের যারা আমরা হারিয়েছি তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম রইল এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি গান করছি। ইতিমধ্যে বলা হয়েছে গানটির গীতকার সুরকার আর আমাকে যারা সহযোগিতা করছেন যন্ত্রে, তারা আমাদেরই খুবই কাছের মানুষ। তো আমি গানটিতে চলে যাচ্ছি। টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো, মধুমতি সাথের পেরোয় ভয় ছিল না কোনো। টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো, শোনো শোনো, সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ায় বিশাল ছিল মন। টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো, মধুমতি সাথের পেরোয় ভয় ছিল না কোনো। টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো, মধুমতি সাথের পেরোয় ভয় ছিল না কোনো।
শীত বর্ষায় কাঁপছে মানুষ সবার আগে খোকা তারাই পাশে উষ্ণতা দেয় এমন সে এক রোখা শীত বর্ষায় কাঁপছে মানুষ সবার আগে খোকা তারাই পাশে উষ্ণতা দেয় এমন সে এক রোখা বুক চিতিয়ে বলতে থাকি মুক্তির দিন গণা টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাথে পেরোয় ভয় ছিল না কোনো টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাথে পেরোয় ভয় ছিল না কোনো সেই খোকাটাই বদলে গেল বদলে দিল এক আঙ্গুলে জাদু বলে মুক্ত অনুভব সেই খোকাটাই বদলে গেল বদলে দিল এক আঙ্গুলে জাদু বলে মুক্ত অনুভব সব বাঙালি আকাতারি জাতির জন্ম সে তার বাংলার যাত্রা পথে যাত্রা থামায় কে সব বাঙালি একাতারি জাতির জন্ম সে তার বাংলার স্বপ্ন রথে যাত্রা থামায় কে আমরা পেলাম স্বাধীন স্বদেশ যুদ্ধ করে যেন টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাথে পেরোয় ভয় ছিল না কোনো টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাথে পেরোয় ভয় ছিল না কোনো শোনো 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 সত্যনের পক্ষে দাঁড়ায় বিশাল ছিল টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাঁতরে পেরোয় ভয় ছিল না কোনো টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাঁতরে পেরোয় ভয় ছিল না কোনো টুঙ্গি পাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো মধুমতি সাঁতরে পেরোয় ভয় ছিল না। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই যে আপনাকে যন্ত্রে যারা সহযোগিতা করেছে তাদের নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ অবশ্যই, আমাকে যন্ত্রে কিবোর্ডে সাহায্য করলেন আমাদের সবার প্রিয় এস.এম. স্বাধীন, এবং আমাকে কিবোর্ডে প্যাডে সহযোগিতা করেছেন আমাদের অনেক আদরের প্রবীর। এবং আপনাদের সবাইকে সালাম, আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য সবাইকে আবারও সালাম এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমরা অনেক ধন্যবাদ জানাই। আপনি এমন একটি গান গেয়েছেন যেটা আমাদের সকলকে দীর্ঘ সময় নিশ্চয়ই আলোড়িত করবে, গানের কথাগুলো এবং আপনার সুরেলা কণ্ঠে তার গান। আমরা এখন চলে যাব আমাদের সম্মানীয় আজকের অতিথি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলুর কাছে। তার কাছে এখন শেষ করার জন্য শুধু বলবো যে তার এই অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি এবং প্রান্তিক টেলিভিশনের শ্রোতা দর্শকদের জন্য তার যদি কোনো কথা থাকে, আহ্বান থাকে, সেটি বলবার জন্য। আমার আরেকটু কথা ছিল, রাজনৈতিক কথা, যদি সময় দেন। হ্যাঁ, যদি 2 মিনিট কথা বলি। আমরা মনোমতি জাতিকে গঠন করছিলেন, গঠন করে নিয়ে আসছি, ঠিক সেই এদেশের বিদেশি
দের পা চাটা দাঁড়াবেরা সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বাংলা দেশকে হত্যা করেছে, আমাদের স্বাধীনতাকে হত্যা করে তারা শুধু ক্ষান্ত হয়নি, এদেশে স্বাধীনতার মূল্যবোধকে তারা উন্নতি করেছে। রাতারাতি বাংলাদেশ হয়ে যায় বাংলাদেশ, আপনারা দেখেছেন রাতারাতি আমদানি করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ থেকে। এবং একটি কথা আমার অপূর্ণ হচ্ছে, যেটা আমি না বলি, বঙ্গবন্ধু ৭৫ সালের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যারা হত্যা করেছেন এদের মাস্টার মাইন্ড আমরা দেখি যাদেরকে সামনে চাষের নজরুল ইসলাম, আমরা দেখি তাইরুল ঠাকুর সাহেব, রোয়া সাহেব, এই সমস্ত নাম শুনি, কিন্তু আর একজন সেনাবাহিনীর যিনি তার কথা না বললে অপূর্ণ থেকে যায় জিয়াউর রহমান সাহেব। এই যে জিয়াউর রহমান সাহেব তার 20 মার্চ জুনিয়র অফিসার কি করেছিলেন, তার কাছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এত সিনিয়র আমি কিছু করতে পারি না, তোমরা এগিয়ে যাও, তোমরা কিছু করো, অর্থাৎ তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। এই যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতার স্থপতিকে হত্যার পরিকল্পনার সাথে তাকে সংযুক্ত করে না যদি থাকি না করা হয় তাহলে অপূর্ণ থেকে যায়। কয়েকদিন আগে যে ফাঁসি আসামি মারা গেলেন তিনি কিন্তু বললেন, দীর্ঘদিন পলাতক থাকার পরে তিনি বলেছেন জিয়াউর রহমান সম্পূর্ণ পরিকল্পনার মধ্যে ছিলেন, জিয়াউর রহমান এই পরিকল্পনার অংশীদার, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিদার হয়েছিলেন এবং ক্ষমতায় নিঃস্ব হয়ে এদেশের রাজনীতিবিদদেরকে এই দেশের পদোন্নতি করেছেন, অরাজনৈতিক ব্যক্তিকে রাজনীতিবিদ বানিয়েছেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক অপসংস্কৃতি এখানে অনুপ্রবেশ ঘটিয়েছেন। এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে একটি অসলি সংকৃত হয়ে এসে আজও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের নেত্রী অত্যন্ত সোচ্চার। আমি আশা করব এই নেত্রীকে আপনারা তার ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে, সন্ত্রাসবাদ মৌলবাদ জঙ্গিবাদের অঙ্গীকার নিয়ে আজকের এই ৭৫তম স্বাগত বার্ষিকীতে আমরা অঙ্গীকার করি, জনগণের হাতকে শক্তিশালী করি, বাংলাদেশ থেকে অপশক্তিকে রাজনৈতিকভাবে আমরা প্রতিহত করি। সেই সঙ্গে এই যে প্রান্তিক টেলিভিশনের সকল কালার কুশলীকে এবং আজকে আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং প্রান্তিক টেলিভিশন আরো এগিয়ে চলুক এই প্রত্যাশা করে আজকে ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে সালাম, অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে জনাব ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থেকে আপনি আমাদেরকে সহায়তা করেছেন, কৃতার্থ করেছেন। আপনি যে প্রসঙ্গটি বললেন সেই প্রসঙ্গে শুধু একটু বলি যে আসলে হত্যাকারীদের ফাঁসির কাস্টে ঝোলানো যেমন সম্ভব হয়েছে, তেমনি করে আসলে একটি কমিশন করে 15ই আগস্ট হত্যাকাণ্ডের মূল চক্রান্তর বিষয়টি উদ্ঘাটন করার দাবি আজকে কিন্তু সামনে চলে এসেছে। সুতরাং রাজনৈতিক সরকার হিসেবে অনেকেরই দাবি যে এই সরকার এই কাজটি করুক। 15ই আগস্টের চক্রান্ত পিছন থেকে কারা ছিল তাদের স্বরূপ উন্মোচন করার এখনই সময়। প্রিয় শ্রোতা দর্শক, যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরী, মেঘনা, বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের দৈহিক অবসান ঘটেছে, কিন্তু তিনি আমাদের হৃদয়ে হৃদয়ে থাকবেন দীর্ঘকাল। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, বাংলার মানুষের অস্তিত্ব যতদিন থাকবে, তিনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আমাদের স্থপতি হিসেবে। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটির ৪র্থ পর্ব প্রচারিত হবে আগামী ১৭ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আরেকটি খবর বলে রাখি, আগামীকাল সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে প্রান্তিক টেলিভিশন একটি অনুষ্ঠান সম্প্রচার করার চেষ্টা করবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ আয়োজিত মহান শোক দিবসের অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী মহানায়ক, সেটিও আগামীকাল সন্ধ্যে 7:30টায় প্রান্তিক টেলিভিশন প্রচার করার চেষ্টা করবে। আপনারা
সেই অনুষ্ঠানেও যুক্ত হবেন বলে আমরা আশা করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অতিথি হিসেবে। আহ তাদের সকলকে যেমন ধন্যবাদ জানাই আপনারা শ্রোতা দর্শক হিসেবে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে শুভরাত্রি।